রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী ভাবছে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ খুব সাবধানে সতর্কভাবে পা ফেলতে হবে। যেমন রঘুরাজ খুব সাবধানে সতর্কভাবে সমস্ত কাজ করে। মা ভবানী, আমাকে আশীর্বাদ করো যেন এই যুদ্ধ থেকে আমি আর যুবরাজ ভালোভাবে উত্থান পাই, আমাদের যেন সব কিছু ভালো হয়। অন্যদিকে দেখা যায় প্রসাদ ঠাকুরপো তার জামাইবাবুকে সঙ্গীদের কাছে পাঠিয়েছে যাতে পশুদের কাছে খবর পাঠাতে পারে কাল যুবরানী এবং যুবরাজ একসাথে নৌকাপাতে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। সেই সময়েই যেন তাদেরকে আক্রমণ করা হয়, এমনভাবে আক্রমণ করা হয় যেন যুবরাজ এবং যুবরানী একসাথে মারা যান, আর সেই খবরটা যেন চারিদিকে ধেয়ে ধেয়ে করে ছড়িয়ে যায়। তখন দস্যু বলে ওঠে, এমনভাবে ওদেরকে মারবো যাতে কেউ যেন বুঝতে না পারে কোথা থেকে আক্রমণটা হলো। একদম পদ্ম ফুলের তলা থেকে হবে। পদ্ম ফুলের ওই নালকূপটা দিয়ে মানুষ নিঃশ্বাস নিতে পারে, কিন্তু জলের উপর এমনভাবে পদ্ম ফুলটা ভেসে থাকবে যে কেউ বুঝতে পারবে না জলের তলায় একটা মানুষ নিঃশ্বাস নিচ্ছে। আর সেই পদ্ম ফুল থেকে উঠে মানুষটা তাকে রক্ত তীর দিয়ে আক্রমণ করবে যাতে যুবরাজ এবং যুবরানী বিষে বিষে ভরে যায়, তাদের শরীর বিষময় হয়ে ওঠে। অন্যদিকে দেখা যায় যুবরানী এবং যুবরাজ যাত্রা শুরু করে দিয়েছে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার। সেখানে যুবরাজ বলে, দেখেছো যুবরানী আজকের প্রকৃতিটা কতটা সুন্দর, মিষ্টি, মধুর। অন্যদিকে যুবরানী বলে, দেখুন আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু একটা পদ্ম ফুল কেমন আমাদের দিকে ধেয়ে আসছে না। তখন যুবরাজ বলে যে পদ্ম তো জলেরই ফুল, এটা আবার ধেয়ে আসার নতুন কী আছে যুবরানী, আপনি অত চিন্তা করেন না, এই মিষ্টি প্রকৃতিটাকে উপভোগ করুন। সবসময় এ সুযোগ আসবে না। তখন দেখা যায় সেই পদ্ম ফুলটা অতি বেগে তাড়াতাড়ি করে ছুটে আসছে যুবরাজ এবং যুবরানীর দিকে, কিন্তু যুবরাজ অন্যদিকে যুবরানীকে একটি দৃশ্য দেখার জন্য বলে। হঠাৎ করে সেই পদ্ম ফুল থেকে একটি মানুষ উঠে আসে। সেই মানুষটি একটা বাঁশির মতন সুরালো যন্ত্র দিয়ে মুখে দিয়ে তীর ছুঁড়ে মারে, আর সেই তীরের ভেতর একটি বিষ ভরা পাত্র রয়েছে। সেই দৃশ্য দেখে যুবরানী হঠাৎ করে যুবরাজকে চেঁচিয়ে বলে, যুবরাজ আপনি সরে দাঁড়ান। সেই কথা বলতে না বলতেই ততক্ষণে যুবরানীর বুক বিদ্ধ করে সেই বিষ তীর যুবরানীর বুক হৃদয় ফেটে বেরিয়ে যায় এবং যুবরানী সেখানেই ছটফট করতে করতে যুবরাজের গায়ে কাতর হয়ে পড়ে যায়। আর যুবরাজ সেই দৃশ্য দেখে চারিদিকে হা হা করে ওয়াচ করতে থাকে এবং নৌকা চালকদের বলতে থাকে, পাড়ে নামাও, যুবরানী আহত হয়েছে। এবং পাড়ে নিয়ে গিয়ে যুবরানীর বাঁচানোর জন্য চারিদিকে কেউ আছেন বলে হাঁক ডাক করতে থাকে, কিন্তু সেটা জঙ্গলের রাস্তা, সেখানে মানুষের চিহ্নই থাকে না। তখন যুবরাজ আর কি করবে, যুবরানীকে এক জায়গায় মাটিতে শোয়ায় এবং বলতে থাকে, যুবরানী তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি যতবার আমার বিপদ হয়েছে আমাকে উদ্ধার করেছো, আজ তুমি বিপদে পড়েছো, আমি তোমাকে নিশ্চয়ই উদ্ধার করব, তাতে আমাকে যা করতে হয় তাই করবো। যুবরাজ ভাবতে থাকে যে এ তো জঙ্গলের পথ, এখানে তো কোনো মানুষ নেই, তাহলে আমি এখন কি করব? আমাকে যে করেই হোক যুবরানীকে বাঁচাতে হবে। কিন্তু যুবরানীর শরীর অন্যদিকে বিষময় হয়ে যাচ্ছে, যে করেই হোক তাড়াতাড়ি করে যুবরাজকে কবিরাজকে দেখাতে হবে, কিন্তু নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি এখন কি করব? এখানে তো কবিরাজ পাওয়াও কখনো সম্ভব নয়। মোল্লার গ্রামে খবর পাঠাতে হবে, সেখান থেকে যে করেই হোক কবিরাজ নিয়ে আসতে হবে। তখনই যুবরাজ যুবরানীকে কোলে নিয়ে এক জায়গায় আস্তানার জন্য খোঁজ করতে থাকে। অন্যদিকে দেখা যায় দয়ারাম এবং সত্যনারায়ণ বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে এবং তারা বলছে যে যুবরাজ এবং যুবরানী নিশ্চয় এতক্ষণে নৌকায় তরিতে উঠে পড়েছে আর তাদের যাত্রা পথ শুরু হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি করে পায়ে হেঁটে যেতে হবে যাতে তারাও ঢোকে আর আমরাও ঢুকি। এই যাত্রা অনেকটা কষ্টের, আর এখানে সুস্থভাবে পা ফেলতে হবে। যুবরাজ যুবরানীকে কোলে নিয়ে বনের ভেতর দিয়ে হন্য তন্ন হয়ে এখান ওখান একটা বাসস্থান খুঁজছে যাতে যুবরানীকে শোয়ানো যায়, আর সেখানে একটা বাসস্থান পেয়ে যুবরাজ যুবরানীকে সেইখানে শোয়ায় এবং সেখানেই সে দেখতে পায়
যুবরাজ যে সেখানে আর কোথাও নয়, সেখানে সে তারাপীঠ স্থানে চলে এসছে। সেখানে সে আগেও এসছিল। এই স্থানে মায়ের কাছে এসে চরণ করে প্রণাম করেছে। তাকে মায়েদের কত বিপদ থেকে মা তাদের রক্ষা করেছে। সেই স্থানে আবারও এসছে, মা চেয়েছে তাই এসছে। মাগো, তুমি কি তোমার ভক্তকে বাঁচাবে না? আজ যুবরানী এতটা নিহিত, হয়তো মরণাপন্ন, তুমি যে করেই হোক তাকে বাঁচাও। তখনই সেই জলের কথা যুবরাজের মনে পড়ে যায়, আর সেই জল আনতে যায় যুবরাজ। যুবরাজের এ কথাও মনে পড়ে যুবরানী কিভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে শত শতবার, এবং সেই কথা মনে করে যুবরাজ নদীর পাড়ে যায় সেই জল আনতে, যে জল দিয়ে মানুষ বেঁচে ওঠে। মা তারাপীঠের গল্পে তিনি সে কথা শুনেছে, কিন্তু তার কাছে তো কোনো কলসি নেই। তখন স্বয়ং মা নিজে মনুষ্য রূপ ধরে তাকে কলসি দিতে এসছে, এবং তিনি তাকে চাইলেন, আমার কাছে তো কোনো কলসি নেই, আপনি কি আপনার কলসিটা আমাকে ধার দেবেন? আমার স্ত্রী খুবই আহত, উনি হয়তো মরণাপন্ন হয়ে উঠেছেন, আমাকে এখন এই জল নিয়ে যেতে হবে। আপনি কি বলতে পারেন এই স্থানের জল? আমি শুনেছিলাম সন্ন্যাসী মা বলেছিলেন এই জল কেউ যদি পান করে তাহলে সেই মরা মানুষ জীবন্ত হয়ে ওঠে। এই গল্প আমি শুনে এই জল আমি ছুটে নিতে এসছি। আপনি কি বলতে পারেন সত্যি এইটা হয়? তখন সেই মনুষ্যরূপে মা বলে, হ্যাঁ, এটাই সত্যি। অন্যদিকে দেখা যায় সত্যরাম এবং দয়ারাম জঙ্গলের পথে হেঁটে যাচ্ছে, এবং জঙ্গলের পথে হেঁটে যেতে যেতে দেখে এক জায়গায় একটা কলসির ভেতর অনেকগুলো পদ্ম ফুল রাখা আছে। তখন সেই পদ্ম ফুলের কাছে দয়ারাম এবং সত্যরাম দুজনাই যায়, এবং দয়ারাম সেই ফুলগুলো হাত দিয়ে দেখতে থাকে, এবং সে বলতে থাকে যে এখানে নিশ্চয়ই কেউ আছে, আমাদের তরোয়ালগুলো বের করো, আমাদের সাবধানে থাকতে হবে, আমাদের পা ফেলার আগে দুবার ভেবে পা ফেলতে হবে। তখন সত্য মনে বলতে থাকে যে নিশ্চয়ই যুবরাজ এবং যুবরানী কোনো না কোনো বিপদে পড়েছে, এখনও তারা এসে পৌঁছালো না কেন? অন্যদিকে দেখা যায় শ্মশানের কটা পুরোহিত, দুষ্টু পুরোহিতরা মিলে যুবরানীর সেই কুটিরে আসে, এবং যুবরানীকে এরকম মৃত অবস্থায় দেখে তারা ভাবে যে এ তো অর্ধেক মরেই গেছে, একে নিয়ে আমরা ঠাকুরের ভোগে লাগাবো, তাকে বলি দেবো, চল আমরা সবাই মিলে আমাদের গুরুর কাছে একে তুলে নিয়ে যাই। মাগো, তুমি মেঘ না চাইতেই জল দিয়ে দিয়েছো, আজ তোমার পায়ে এই মেয়েকে বলি দেবো। এই জীবন্ত মেয়ে, এর প্রাণে একটু হলেও জীবন আছে, এই তোমার ইচ্ছা। অন্যদিকে দেখা যায় যুবরাজ জল নিয়ে ছুটতে ছুটতে আসতে যুবরানীকে সেই জল খাইয়ে তার প্রাণ বাঁচাবে, কিন্তু যুবরাজ ছুটতে ছুটতে আসার পর কুটিরে দেখতে পায় যে কুটির ফাঁকা, কেউ সেখানে নেই। যুবরানী কোথায় গেল? যুবরানীকে আমি কোথায় খুঁজে পাবো? নিশ্চয়ই তার সাথে এই তারাপীঠে যা ঘটনা ঘটেছিল সেই সন্ন্যাসীরা সেই সব ঘটনা ঘটানোর জন্য যুবরানীকেই তুলে নিয়ে গেছে। যুবরাজ সেই চিন্তায় আকুলি বিকুলি করছে। অন্যদিকে আসল পণ্ডিত পুরোহিত এসে বলে, তুই তো আমার কাছ থেকে তোর স্বামীকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলিস, তোর যে এরকম অবস্থা হবে কোনোদিনও ভাবতে পারিনি, আজ তোকে এই রকম রূপে দেখব কখনো ভাবিনি, আজ তোকে বলি দেবো। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো।